নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। দেশের ষষ্ঠ সেমি কন্ডাক্টর ইউনিট স্থাপনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। উত্তরপ্রদেশের জেওয়ার বিমানবন্দরের কাছে গড়ে তোলা হবে এই সেমি কন্ডাক্টর ইউনিট। বুধবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আরও একটি সেমিকন্ডাক্টর ইউনিটের অনুমোদন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের সেমিকন্ডাক্টর মিশনকে আরও গতি এনে দেবে এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই দেশে 5টি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের কাজ চলছে পুরো দমে। তবে বুধবার যে ইউনিটটি অনুমোদিত হয়েছে তা বিবেচিত হচ্ছে HCL এবং ফক্সকনের একটি যৌথ উদ্যোগ হিসেবে। হার্ডওয়্যার উৎপাদন ও ডেভেলপমেন্ট দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে HCL এর। অন্যদিকে ফক্সকন একটি বৃহৎ ইলেকট্রনিক্স উৎপাদনকারী কোম্পানি। উত্তরপ্রদেশের জেওয়ার বিমানবন্দরের কাছে যমুনা এক্সপ্রেসওয়ে শিল্প উন্নয়ন এলাকায় একটি প্লান্ট স্থাপন করবে এই দুই সংস্থা, যার জন্য ব্যয় হবে ৩,৭০৬ কোটি টাকা। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আস্তানা ধ্বংস করার জন্য সাম্প্রতিক অপারেশন সিঁদুরে প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হয়েছে। এই প্ল্যানটি মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, অটোমোবাইল, পিসি এবং অন্যান্য অনেক ডিভাইসের জন্য ডিসপ্লে ড্রাইভার চিপ তৈরি করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। जो भारत का छठा सेमीकंडक्टर यूनिट बनेगा वो जेवर उत्तर प्रदेश में बन रहा है, उसको अप्रूव किया है। आप सब जानते हो कि अब तक 5 सेमीकंडक्टर की यूनिट्स इंडिया सेमीकंडक्टर मिशन के तहत अप्रूव होने के बाद में बहुत तेजी से उसमें कंस्ट्रक्शन चल रहा है उन 5 में, और एक का प्रोडक्शन इस वर्ष 2025 से स्टार्ट हो जाएगा। उसी कड़ी में एक और बहुत ही एडवांस्ड यूनिट है जो कि HCL आप जानते हैं, हिंदुस्तान कंप्यूटर्स लिमिटेड, जो बहुत लंबे टाइम से भारत की एक हार्डवेयर में बड़ी कंपनी रही है। पीसी, लैपटॉप, कई चीज़ें इनकी मैन्युफैक्चरर कई वर्षों तक रही और आज भी है। वो और फॉक्सकॉन जो दुनिया का सबसे बड़ा इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरर है, उन दोनों का जॉइंट वेंचर है ये। उन दोनों का जॉइंट वेंचर है। इस जॉइंट वेंचर में this joint venture will manufacture display driver chips. সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো প্রতি মাসে 20,000 ওয়েফার উৎপাদনের ক্ষমতা থাকবে এই প্ল্যান্টের। ওয়েফার হলো এক ধরনের পাতলা ডিস্ক যার ওপর তৈরি করা হয় চিপ। প্রতি মাসে 36 মিলিয়ন ইউনিট অর্থাৎ 3.6 কোটি চিপ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই প্ল্যান্ট থেকে। এই প্ল্যান্টটি 2000 কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। সেমিকন্ডাক্টর শিল্প বৃহৎ আকার ধারণ করছে দেশে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে তৈরি হয়েছে বিশ্বমানের ডিজাইন ফ্যাসিলিটি। এগুলিকে উৎসাহিত করছে রাজ্য সরকারগুলিও। ইতিমধ্যে শিক্ষার্থী ও উদ্যোক্তারা নতুন প্রযুক্তি ব্যবহার করে নতুন পণ্য তৈরিতে নিযুক্ত রয়েছে 270টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 70টি স্টার্টআপে। এই প্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের দ্বারা তৈরি 20টি পণ্য HCL মোহালি দ্বারা টেপ আউট করা হয়েছে। এদিকে ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল, সার্ভার, চিকিৎসা সরঞ্জাম, পাওয়ার ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা সরঞ্জাম এবং কনজিউমার ইলেকট্রনিক্সের উৎপাদন দ্রুত বৃদ্ধির সাথে সাথে বাড়ছে সেমিকন্ডাক্টরের চাহিদাও। সরকার সেমিকন্ডাক্টরের সাপ্লাই চেনের কেন্দ্র বিদ্যুতে পরিণত করতে চায় ভারতকে। এর জন্য কোম্পানিগুলিকে দেওয়া হচ্ছে বিশাল ইনসেন্টিভ। এই দশকের শেষ নাগাদ ভারতে সেমিকন্ডাক্টরের বাজার $110 বিলিয়ন পৌঁছাবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। আগামী 10 বছরে দেশের জিডিপিতে 60 থেকে 70 হাজার কোটি টাকার অবদান রাখতে পারে এই সেক্টর। এই কারণেই কেবল ভারত নয়, এখন সেমিকন্ডাক্টরের প্রতি মনোনিবেশ করছে বিশ্বের বড় বড় দেশগুলিও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে অপারেশন সিঁদুর। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনার প্রতি সংহতি রয়েছে সাধারণ মানুষের। বুধবার তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অপারেশন সিঁদুরের সাফল্যের পর দেশব্যাপী তিরঙ্গা যাত্রার ঘোষণা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। গোটা দেশের সঙ্গে বুধবার রাজ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। শহর আগরতলায় আয়োজিত এই তিরঙ্গা যাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দৃঢ় নেতৃত্ব এবং দেশের সশস্ত্র বাহিনীর বীরত্বে অপারেশন সিঁদুরের সাফল্যে এই তিরঙ্গা যাত্রা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 22শে এপ্রিল 2025 পেহেলগামে যেভাবে নিরীহ আমাদের পর্যটকদের 26 জন, 25 জন ভারতীয় এবং একজন নেপালি নৃশংসভাবে পাক মদতপুষ্ট যে টেররিস্টরা আছে তারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের 3 বাহিনী, আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং টেররিস্টদের যে ঘাঁটিগুলো সেভাবে উড়িয়ে দিয়েছে, সেই জন্য আজকে আমাদের সলিডারিটি দেখার জন্য আজকে ত্রিপুরার থেকে আমাদের আজকে স্টেট লেভেলে আমরা সব ধরনের নাগরিকরা সবাই এসছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি। অপারেশন সিঁদুর প্রত্যাশার বেশি সাফল্য পেয়েছে বলেও এদিনের তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিঁদুর এবং সেটা যেরকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলবো যে সাকসেস হয়েছে। এর জন্য আমরা 3 সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই র্যালি এবং আমরা এই দেশবাসী সমস্ত আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং সমস্ত 3 যে আমাদের সেনাবাহিনী আছে তাদের সাথে আছি, সেটা আমাদের দেখানোর জন্যই আজকের এই র্যালি আমাদের। তিরঙ্গা যাত্রার প্রচারণার সুর রাজনৈতিক হবে না বলে ঘোষণা দিয়েছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে। শুধুমাত্র দেশাত্মবোধে জনগণকে উৎসাহিত করার এই প্রচেষ্টায় সমাজের সব স্তরের সমর্থন আদায় করায় এই ক্ষেত্রে দলের লক্ষ্য বলে জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরার জন্য গত মঙ্গলবার থেকে দেশব্যাপী 11 দিনের তিরঙ্গা যাত্রা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে স্বীকৃতি দেওয়ার উপর গুরুত্ব দিতে এই কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির লক্ষ্য হল সম্প্রদায় এবং অঞ্চল জুড়ে নাগরিকদের সাথে সংযোগ স্থাপন করা, দেশপ্রেম, জাতীয় সংহতি এবং ত্রিবর্ণ রঞ্জিত পতাকার প্রতি শ্রদ্ধার বার্তার উপর জোর দেওয়া বলে জানিয়েছে দলের নেতৃত্ব। বিজেপি বিশ্বাস করে তিরঙ্গা যাত্রা নাগরিক এবং সশস্ত্র বাহিনীর মধ্যে আরও গভীর সংযোগ গড়ে তুলতে সাহায্য করবে এবং মোদী সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তার বার্তাকে আরও শক্তিশালী করবে বলেও জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত 2025 দশম এবং দ্বাদশ মানের পরীক্ষায় ত্রিপুরার স্কুলগুলির ফলাফলের বিস্তারিত বিবরণ তুলে ধরে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর। এক্ষেত্রে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ফলাফল গত বছরের ফলাফলের থেকে উন্নতি হয়েছে অনেকটাই। সিবিএসই বোর্ডের চলতি বছরে দশম এবং দ্বাদশ মানের ফলাফলে ত্রিপুরা পারফরমেন্স নিয়ে সাংবাদিক সম্মেলন করল রাজ্য শিক্ষা দপ্তর। এই বছর সিবিএসই পরিচালিত স্কুলগুলির 86% শিক্ষার্থী দশম মানের বোর্ড পরীক্ষায় পাস করেছে, যা গত বছরের 60%-এর তুলনায় 26% বেশি বলে জানিয়েছে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর। 15টি বিদ্যাজ্যোতি স্কুল 2024-25-এ দশম মানের পরীক্ষায় 100% পাশের সাফল্য অর্জন করেছে। গত বছর মাত্র একটি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে দশম মানের পরীক্ষায় 100% পাশের সাফল্য অর্জন করেছিল। এই 15টি বিদ্যালয়ের মধ্যে 12টি বিদ্যালয় বাংলা মাধ্যম এবং 3টি বিদ্যালয় ইংরেজি মাধ্যম বলে জানিয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। 2024-25-এ দশম মানের পরীক্ষায় 66টি স্কুলের পাশের হার 90%-এর বেশি। এই বছর দশম পরীক্ষায় 5টি স্কুলের পাশের হার ছাড়িয়ে যায় 90%। 2024-25 সালে দশম মানের পরীক্ষায় 81টি স্কুলের পাশের হার 86% এবং তার বেশি বলে এদিন জানিয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। মাত্র 5টি স্কুল যেখানে দশম মানের বোর্ড পরীক্ষায় পাশের হার 57% কম বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে দশম মানের সিবিএসই বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ 496 নম্বর
প্রাপক হলো বিলোনিয়া সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে সুপ্রতিম বসু। এক্ষেত্রে তার শতকরা হার 99.2%, যা রাজ্যের সমস্ত সিবিএসই স্কুলের মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ নম্বর বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। শুধুমাত্র 13.5% সম্পূরক ছাত্র আছে যারা জুলাইয়ের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত পরিপূরক পরীক্ষায় উপস্থিত হবে এবং এর ফলাফল 1 আগস্টের মধ্যে প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর। মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ ত্রিপুরার পাশের হার 92%, খোয়াইয়ের 89%, ঊনকোটি জেলায় 88%, সিপাহী জেলা এবং উত্তর ত্রিপুরা জেলায় 87%, গোমতী জেলায় 86%, ধলাই জেলায় 84% এবং পশ্চিম ত্রিপুরা জেলায় 82%। দ্বাদশ মানের ফলাফলের ক্ষেত্রে এই বছর সিবিএসইতে পাশের হার রাজ্যে 71%, যা গত বছরের তুলনায় 21% বেশি বলে জানিয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। 2024-25 সালে দ্বাদশ মানের পরীক্ষায় 100% পাশের সাফল্য অর্জন করেছে 5টি বিদ্যাজ্যোতি স্কুল। গত বছর কোনো বিদ্যাজ্যোতি স্কুল 12তম পরীক্ষায় 100% পাশ করেনি। 5টি বিদ্যালয়ের মধ্যে 3টি বিদ্যালয় বাংলা মাধ্যম এবং 2টি বিদ্যালয় ইংরেজি মাধ্যমে। 2024-25 সালে দ্বাদশ মানের পরীক্ষায় 25টি স্কুলের পাশের হার 90% বেশি, যেখানে 2টি স্কুলের পাশের হার 90% বেশি বলে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর। 2025 সালে দ্বাদশ মানের পরীক্ষায় 469টি স্কুলের পাশের হার 71% এবং তার বেশি। 5 এমন 10টি স্কুল রয়েছে যেখানে দ্বাদশের পরীক্ষায় পাশের হার 31% কম। বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে দ্বাদশের সিবিএসই বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হল 491, আর তা অর্জন করেছে শিশু বিহার স্কুলের তপেশ্বর পাল, জানিয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। स्कूल्स में जो सबसे ज्यादा मार्क्स हम लोगों को मिले, जो अभी हमारी रिपोर्ट है, शिशु विहार स्कूल से सबसे ज्यादा मार्क्स अटेन किए हैं स्टूडेंट ने कॉमर्स स्ट्रीम से 98.2%। तो 10th में हमारा 99.4% मैक्सिमम, और 12th में जो कि थोड़े से टेक्निकल सब्जेक्ट आ जाते हैं, थोड़ा हायर लेवल उनका रहता है, वहाँ भी 98.2% हाईएस्ट मार्क कॉमर्स स्ट्रीम में आना। ये इट शोज दैट एवरीबडी इज वर्किंग विद फुल ऑफ देयर एफर्ट्स। দ্বাদশ মানের পরীক্ষায় শুধুমাত্র 50% পরিপূরক ছাত্র আছে যারা জুলাইয়ের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত পরিপূরক পরীক্ষায় উপস্থিত হবে এবং এর ফলাফল প্রকাশিত হবে 7 আগস্টের মধ্যে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত 2025 সালে দ্বাদশ মানের পরীক্ষায় উত্তর ত্রিপুরা জেলায় পাশের হার 85%, ধলাই জেলায় 84%, ঊনকোটি জেলায় 81.3%, খোয়াই এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 77.7%, পশ্চিম ত্রিপুরা জেলায় 72.2%, গোমতী জেলায় 51% এবং সিপাহী জেলায় 47.9% জানিয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 8 কোটি টাকা ব্যয় করে নতুন ক্লাসরুম, ল্যাবরেটরি, কনফারেন্স হলঘর সহ অত্যাধুনিকভাবে বিভিন্ন রুম তৈরির কাজ শুরু হয়েছে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। আগামী 1 বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। বুধবার ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। 2018 সালে সুধাংশু দাস বিধায়ক হবার পর ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে বাংলা মিডিয়াম থেকে রূপান্তরিত করা হয়েছে ইংরেজি মাধ্যমে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের পাশের হার 78% এবং উচ্চ মাধ্যমিকের পাশের হার 76%, যা বিগত বছরের তুলনায় অনেকটাই ভালো বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমাদের ফ্যাকাল্টি শর্টেজ আছে, নন টিচিং স্টাফ শর্টেজ আছে, বিভিন্ন রকমের ইকুইপমেন্ট আমাদের স্কুলকে দিতে হবে, মডার্ন ল্যাব ফ্যাসিলিটি আমাদের স্টুডেন্টসদের জন্য অ্যাভেলেবল করতে হবে, কালচারাল সেক্টরকে স্ট্রেংথেন করতে হবে, স্পোর্টস সেক্টরকে স্ট্রেংথেন করতে হবে, যাতে একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ স্কুলে পায়। তার জন্য একটা কমপ্লিট প্যাকেজ করে এই বিদ্যাজ্যোতি পরিকল্পনা কিন্তু সরকার গ্রহণ করেছে। যে কোনো জিনিস যখন নতুন নতুন লঞ্চ হয়। দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গভাই। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। বুধবার সকাল 11টায় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। मैं भूषण रामकृष्ण गवई
जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से अपने पद के कर्तव्यों का, अपने पद के कर्तव्यों का भय या पक्षपात, अनुराग या देश के बिना पालन करूंगा भय या पक्षपात, अनुराग या देश के बिना पालन करूंगा तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। এই শপথ গ্রহণের মাধ্যমে ভারতের ইতিহাসে প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তপশিলি জাতি থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে দেশের সর্বোচ্চ বিচারিক পদে অধিষ্ঠিত হলেন বিচারপতি গাভাই। এই অভিষেক শুধুমাত্র ঐতিহাসিক নয়, বরং এটি ভারতের বিচার ব্যবস্থার অন্তর্নিহিত অন্তর্ভুক্তির মূল্যবোধ ও সাংবিধানিক ন্যায়নীতির প্রতীকও বটে বলে মনে করেন বিশ্লেষক মহল। আগামী 23 নভেম্বর 2025 পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি গাভাই। এখন থেকে শুধু তার রায় নয়, বরং বিচার বিভাগে তার অবদান এবং উত্তরাধিকার নিয়েও নজর থাকবে গোটা দেশের। সুপ্রিম কোর্টে কর্মরত অবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ বেঞ্চে অংশ নিয়েছেন বিচারপতি গাভাই, যেগুলোতে বিভিন্ন গঠনমূলক আদেশ দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে বুলডোজার নীতি নিয়ে কঠোর অবস্থান এবং অনৈতিক ধ্বংস অভিযান রোধে নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ। যে সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন তিনি বেশ কয়েকটি যুগান্তকারী রায় প্রদান করেছে সেই বেঞ্চ। তাতে রয়েছে 370 অনুচ্ছেদ বাতিলকে বৈধ ঘোষণা, নির্বাচনী বন্ড প্রকল্প খারিজ, 2016 সালে নোট বাতিলকে সমর্থন। বিচারপতি গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আম আদমি পার্টির নেতা তথা তদানীন্তন দিল্লির মন্ত্রী মনীষ সিসোদিয়াকে মানি লন্ডারিং মামলায় জামিন দেন, যা পরবর্তীকালে একই মামলার ভিত্তি হয়ে দাঁড়ায় অন্যান্য অভিযুক্তদের জামিনেরও। বিচারপতি গাভাই সেই বেঞ্চেরও নেতৃত্ব দেন যা রাহুল গান্ধীর মোদি পদবী সংক্রান্ত মানহানির মামলার সাজা স্থগিত করে এবং নাগরিক অধিকার কর্মী তিস্তা অতুল সেটাল ভাতকে গোধরা দাঙ্গা সংক্রান্ত মামলায় প্রদান করে নিয়মিত জামিন। 1960 সালে 24 নভেম্বর অমরাবতীতে জন্মগ্রহণ করেন বিচারপতি গাভাই। 1985 সালে 16 মার্চ বার কাউন্সিলে যোগদান করেন তিনি। 1987 থেকে 1990 সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে প্র্যাকটিস করেন বিচারপতি গাভাই। পরে মূলত নাগপুর বেঞ্চে আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। নাগপুর ও অমরাবতী মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অমরাবতী বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন তিনি। 1992 থেকে 1993 পর্যন্ত নাগপুর বেঞ্চে অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট প্লিডার ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। 2000 সালে 17 জানুয়ারি গভর্নমেন্ট প্লিডার এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তিনি। 2003 সালে 14 নভেম্বর বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ এবং 2005 সালের 12 নভেম্বর স্থায়ী বিচারপতি হন ভূষণ রামকৃষ্ণ গাভাই। এরপর মুম্বাই, নাগপুর, ঔরঙ্গাবাদ ও পানাজির বেঞ্চে নানা ধরনের মামলার শুনানি করেছেন তিনি। 2019 সালে 24 মে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে উন্নীত হন গাভাই। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুসারে গত 6 বছরে প্রায় 700টি বেঞ্চে অংশগ্রহণ করেছেন বিচারপতি গাভাই, যেখানে সাংবিধানিক ও প্রশাসনিক আইন, দেওয়ানি ও ফৌজদারি মামলা, বাণিজ্যিক বিবাদ, সালিসি, বিদ্যুৎ, শিক্ষা ও পরিবেশ আইন সহ নানা বিষয়ে প্রদান করেছেন গুরুত্বপূর্ণ রায়। এই দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে ভারতীয় বিচার ব্যবস্থায় শুধু নতুন অধ্যায় শুরু করলেন না তিনি, বরং ভারতীয় বিচার ব্যবস্থায় এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2024 সালের অভূতপূর্ব ভয়াবহ বন্যায় ত্রিপুরায় বাস্তুচ্যুত হয়েছেন 3,15,000 মানুষ।
গত 40 বছরের মধ্যে বাস্তুচ্যুতির এই পরিসংখ্যান সবচেয়ে বেশি বলে জানিয়েছে জেনেভা ভিত্তিক পর্যবেক্ষণ কেন্দ্র আইটিএমসি। 2024 সালে 54 লক্ষ বাস্তুচ্যুতি রেকর্ড করা হয়েছে ভারতে, যা 12 বছরের মধ্যে সর্বোচ্চ সদ্য প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে আইটিএমসি। বন্যা, ঝড় এবং অন্যান্য দুর্যোগের কারণে 2024 সালে 54 লক্ষ বাস্তুচ্যুতি রেকর্ড করা হয়েছে ভারতে, যা 12 বছরের মধ্যে সর্বোচ্চ। নিজেদের সদ্য প্রকাশিত রিপোর্টে এই কথা উল্লেখ করেছেন জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র বা আইডিএমসি। সহিংসতার সাথে সম্পর্কিত 1067টি স্থানচ্যুতি রেকর্ড করা হয়েছে, যা 2023 সালে মণিপুরে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পাওয়ার তুলনায় কম বলে রিপোর্টে উল্লেখ করেছে জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র বা আইডিএমসির রিপোর্ট অনুসারে ভারতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির 2/3 হয়েছে বন্যার কারণে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, ক্ষয় এবং বাঁধ ও বাঁধের রক্ষণাবেক্ষণের অভাব বাস্তুচ্যুতির প্রধান কারণগুলির মধ্যে একটি বলে জানিয়েছে আইডিএমসি প্রতিবেদন অনুসারে 2024 সালে 25 লক্ষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি দেখা গেছে আসামে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র বন্যার কারণে আঘাত এনেছে রাজ্যে। বড় সাইক্লোন সহ ঝড়ের কারণে দেশে 1.6 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে নিজেদের সদ্য প্রকাশিত রিপোর্টে কথা উল্লেখ করেছে জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র বা আইডিএমসি। অক্টোবরের শেষের দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার কারণে বাস্তুচ্যুত হয়েছিল 10 লক্ষেরও বেশি মানুষ। সেই ক্ষেত্রে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল মানুষ বলে রিপোর্টে উল্লেখ করেছে আইডিএমসি। ভারতের আবহাওয়া বিভাগের সতর্কতার প্রতিক্রিয়ার বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে আগাম সরিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়, যার ফলে রাজ্য কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিতে, হাজার হাজার আশ্রয় কেন্দ্র স্থাপন করতে এবং লক্ষ লক্ষ মানুষের চলাচলের সমন্বয় করতে বাধ্য হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। 2024 সালে 24 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল এর কারণে পশ্চিমবঙ্গে বাস্তুচ্যুতি ঘটে 2,08,000 মানুষের। রেমাল উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ব্রহ্মপুত্র নদী এবং এর উপনদীগুলি উপচে পড়ে, যার ফলে আসামে বাস্তুচ্যুত হয় প্রায় 3,38,000 লোক। এদিকে 2024 সালে 40 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ বর্ষা প্রত্যক্ষ করেছে ত্রিপুরা। আগস্টের মাঝামাঝি সময়ে ভারী বৃষ্টিপাতের ফলে অভূতপূর্ব বন্যা পরিস্থিতির কারণে 2000-টিরও বেশি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে বলে রিপোর্টে উল্লেখ করেছে জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র বা আইডিএমসি। ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে 2024 সালে 3,15,000 মানুষের বাস্তুচ্যুতি হয়, যা এই ধরনের বিপদের রেকর্ডে সর্বোচ্চ পরিসংখ্যানের মধ্যে একটি সর্বশেষ রিপোর্টে জানিয়েছে আইডিএমসি। ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ত্রিপুরায় অবরুদ্ধ ছিল রাস্তাঘাট, যার ফলে ব্যাহত হয়েছিল সাহায্য সরবরাহ। ভয়াবহ বন্যায় ত্রিপুরাকে ন্যাচারাল ক্যালামিটি এফেক্টেড এরিয়া অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ প্রভাবিত এলাকা হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার বলে রিপোর্টে উল্লেখ করেছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার বা আইডিএমসি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি জায়গা দখল করে উন্নয়ন কাজ ব্যাহত করা বরদাস্ত হবে না বলে উচ্ছেদ অভিযানে গিয়ে জানালেন মেয়র দীপক মজুমদার। বুধবার অভয়নগর এলাকায় হয় এই উচ্ছেদ অভিযান। তবে আগরতলা শহরে মোট 31.47 একর সরকারি জমি কিভাবে এখনো অবৈধ দখলদারদের হাতে রয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজ ব্যাহত করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানালেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার অভয়নগর বাজার সংলগ্ন উন্নয়ন কাজে সরকারি জমি দখলকারীদের উচ্ছেদ অভিযান সরজমিনে পর্যবেক্ষণ করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সরকারি জায়গা দখলমুক্ত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার বলে ওই দিন জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। 50-60 বছর ধরে সংস্কার হচ্ছিল না, এটা উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে 2 কোটি টাকা উপর খরচ করে এটা করা হচ্ছে। দীর্ঘদিনের মানুষের সমস্যা এবং দাবি হচ্ছিল। তো আমি আজকে এই জায়গায় এসে এটা বলবো যে আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করছেন তাদেরকে কাউকে ছাড়া হবে না, এটা একটা প্রমাণ। এটা জ্যোতিষবাবু অনেকবার চেষ্টা করেছেন, কোর্টও গিয়েছিলেন, বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনটাই সফল হয়নি। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের কাজে সরকারি জায়গা যেটা আছে সেটা দখল যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব। সেই হিসাবে আজকে জায়গা দখলমুক্ত হয়েছে, এখন কাজ সুন্দরভাবে প্রয়োজনে চলবে। আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যে এটা আমরা মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে পারব।
ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন 1960 সালের প্রণীত ধারা 15 মোতাবেক সরকারি জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে রাজ্য সরকার। বিনা বিধিসঙ্গত অধিকারের সরকারের কোনো জমি দখল করলে বা করতে থাকলে তাকে অনধিকার দখলকারী বলে গণ্য হয় এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ওই ভূমি হতে সরাসরি উৎখাত করতে পারবে সরকার। ওই ভূমির উপর দালান বা অন্য নির্মাণ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অপসারিত না হলে তা বাজেয়াপ্ত এবং উপযুক্ত কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী হস্তান্তরিত করতে পারে সরকার। কিন্তু এইরূপ দালান বা অন্য নির্মাণ কার্যের বাজেয়াপ্তকরণের আদেশের পরিবর্তে তার সম্পূর্ণ বা আংশিক ধ্বংসের আদেশও দিতে পারবেন উপযুক্ত কর্তৃপক্ষ। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য 1983 সালে প্রণয়ন করা হয়েছে ত্রিপুরা পাবলিক প্রেমিসেস এভিকশন অফ আনঅথরাইজড অকুপেন্টস আইন। সরকারি জমি বেআইনিভাবে দখলদারদের উচ্ছেদের গুরুত্বপূর্ণ সহায়ক এই আইন ত্রিপুরা পাবলিক প্রেমিসেস এভিকশন অফ আনঅথরাইজড অকুপেন্টস আইন 1983 মোতাবেক সরকারি জমি পুনরুদ্ধারের জন্য ক্ষমতা হস্তান্তর করা আছে জেলা ম্যাজিস্ট্রেটদের। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আগরতলা শহরে মোট 31.47 একর সরকারি জমি রয়েছে, যেগুলো দখল করে রয়েছে অবৈধ দখলদাররা। স্বাভাবিক কারণে বিভিন্ন সংস্থাগুলির হাতে উপযুক্ত আইন থাকা সত্ত্বেও আগরতলা শহরের এই বিশাল সংখ্যক সরকারি জমি দখলমুক্ত করতে এখনো কেন সক্ষম হয়নি রাজ্য সরকার, প্রশ্ন উঠছে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খুমলুঙে সোমবার রাতে গুলিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন 2 জন। আহতরা হলেন বিধু দেববর্মা এবং হরি কুমার দেববর্মা। ঘটনা রাধাপুর থানার জয়কৃষ্ণ এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। গুলিকাণ্ডে অভিযুক্তরা বিজেপির কর্মী বলে পরিচিত সংশ্লিষ্ট এলাকায়। তবে এই বিষয়টি মানতে নারাজ বিজেপি। খুমলুঙে গুলিকাণ্ড সহ বিজেপি পার্টি অফিস ভাঙচুরের বিষয় নিয়ে বিজেপি টাকারজলা মণ্ডলের উদ্যোগে করা হয় সাংবাদিক সম্মেলন। বিজেপি দলের নাম ভাঁড়িয়ে বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা বলে সাংবাদিক সম্মেলনে জানালো বিজেপি। বিষয়টি নিয়ে জানানো হয়েছে দলের রাজ্য নেতৃত্বকেও বলে জানিয়েছে বিজেপি টাকারজলা মণ্ডল কমিটি। তবে এই ক্ষেত্রে সময় থাকতে কেন পদক্ষেপ নেওয়া হয় না তার কোনো স্পষ্টীকরণ দেয়নি বিজেপি নেতৃত্ব। অনেক জায়গাতে মানে সাদাবাজি, কাউকে লুটপাট, কাউকে হুমকি ধমকি, এরকমভাবে অনেক দিন যাবৎ তারা এরকমভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা পুলিশ প্রশাসন আর এসডিপি সাহেবকে আমরা জেনেছি, তাদেরকেও অবগত করা হয়েছে। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছিল যে কয়েকদিন মধ্যে মানে 2 দিন আগে খুমলুং যে এলাকাতে গুলি করার ফলে মানে পাবলিক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওইটাকেই আমরা মানে পেট্রোল পাম্পে জলের ব্যবস্থা থাকলেও ওই জল আয়রন যুক্ত বলে অভিযোগ জানায় যান চালকদের। এই জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে জোলাইবাড়ি পুরাতন পেট্রোল পাম্পে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় যান চালকরা। ঘটনায় শান্তিরবাজার মহকুমা জোলাইবাড়ি মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকার শুভ্রজিৎ পোদ্দার পেট্রোল পাম্পে। শুধু তাই নয়, পার্শ্ববর্তী 2টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পেট্রোল পাম্প থেকে জল সংগ্রহ করে নিয়ে যায়। কিন্তু দেখা যায় এই জল পান করে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা। পরবর্তী সময়ে পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আমরা যেতেছি এই যে পানীয় জল, এটা তো আমরা সবাই খাই, এটা ছাড়া তো আমরা বাঁচতাম না। তো এটা যাতে পরিষ্কার এবং বিশুদ্ধ পানীয় জল হয়। সবচেয়ে ব্যবহার হলো যে আমরা তো জায়গায় একটু বয়স হয়েছি, কিন্তু বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা স্কুলের পাশেই নাকি? হ্যাঁ, এই তো ওই দুইটা তো এখানে স্কুল আছে, ছাত্রছাত্রীরা এখান থেকে জল নেয়। হ্যাঁ, হেরাও এই ঠান্ডা জল এখন তো গরমের তাপ বেশি। মালিকের নাম শুভ্রজিৎ। এখন তো গরম বেশি, এখন যার কারণে ওই বাচ্চারা লেজারে আসে এখান থেকে জল নেয় বা স্কুল যাওয়ার পথে ওই ঠান্ডা জলটা লইয়া যায়। জল খারাপের কারণে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত 2025 সালে 10ম শ্রেণীর পরীক্ষায় 99% নম্বর পেয়েছে আগরতলার অনুরাগ চৌধুরী। অনুরাগ চৌধুরী মলয়নগর দত্তপল্লী মডার্ন হাই ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। মোট 500 নম্বরের পরীক্ষায় 495 পেয়েছে অনুরাগ চৌধুরী। পাঠ্য বইকে অনুসরণ করলেই সাফল্য আসবে বলে আগামী বছরের 10 মানের যে বোর্ড পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে অনুরাগ চৌধুরী। দ্বাদশ মানের পরীক্ষার চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে আগ্রহী অনুরাগ চৌধুরী। রুটিনটা এরকম ছিল যে বাধা ধরা 8 থেকে 10 ঘন্টা। It will be quite monotonous in the long run if anyone follows just a rigid approach.
তো আমার জাস্ট একটা ফ্লেক্সিবল রুটিন ছিল। হ্যাঁ, এটা বলতে পারবো এভারেজ দিনে 8 ঘন্টার কম মনে হয় কোনো দিন পড়া হয়নি, এরকম হয়নি। 8 ঘন্টা ওয়াজ বিয়ার মিনিমাম। আপকামিং যারা আগামীতে পরীক্ষা দেবে মাধ্যমিক, তাদের জন্য কি বলবেন, কিভাবে পড়াশোনা করলে সাকসেস পেতে পারে তারা? জাস্ট এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে না, জাস্ট কনসেপচুয়াল লার্নিং এর দিকে দেখতে হবে। যে রোট লার্নিং, যেটা খুব এখন বাচ্চাদের মধ্যে একটা সমস্যা, রোট লার্নিংটাকে বাদ দিতে হবে, কনসেপচুয়াল লার্নিং করতে হবে আর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। যতই সবাই বলুক স্মার্ট ওয়ার্ক বা যা কিছু, হার্ড ওয়ার্ক ইজ মাস্ট, ইজ কি টু সাকসেস। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় দুধের ডেয়ারির উদ্বোধন হতে চলেছে বামুটিয়ায়। বামুটিয়ার কালীবাজারে গোমতী ডেয়ারির 40,000 লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট 2 আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী 17 মে। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে গোমতী ডেয়ারি কর্তৃপক্ষ। 17 তারিখ বামুটিয়ার কালীবাজারে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় দুধের ডেয়ারির উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং ও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, জানিয়েছে গোমতী ডেয়ারি কর্তৃপক্ষ। সকাল 11টায় গোমতী প্ল্যান্ট 2 আমাদের বামুটিয়ার এই প্ল্যান্ট ইউনিট উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উর্ফ লালন সিং, আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। ইন্দ্রনগর যে ডায়েরিটা, সেটা 5,000 লিটার দুধের ডায়েরি। আমাদের বামুটিয়া ইউনিট 2 যে উদ্বোধন হবে সেটা 40,000 লিটার দুধের ডায়েরি। এটা ত্রিপুরা নয়, শুধু নর্থ ইস্টের মধ্যে বড় ডায়েরি। খেলনা হেলিকপ্টারকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকেও। ঘটনা মঙ্গলবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চরিলাম 6 নম্বর কলোনি এলাকায়। রাতে হঠাৎ করে একটি খেলনা হেলিকপ্টার লাল নীল বাতি চলতে চলতে একটি বড় গাছের ওপর গিয়ে ঘুরতে থাকে অনেক উঁচুতে। হঠাৎ করে গ্রামের মানুষের নজরে আসে বিষয়টি। এরপর লাল নীল বাতি চলতে চলতে সেই খেলনা হেলিকপ্টার বাঁশঝাড়ের ওপর দিয়ে ঘুরতে ঘুরতে নেমে আসে মাটিতে। বিষয়টি দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামের মানুষদের মধ্যে। এক এক করে ঘর থেকে বেরিয়ে আসে গ্রামবাসীরা। ভয়ে খেলনা হেলিকপ্টারের কাছে যায়নি গ্রামের মানুষ। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। শেষে আতঙ্কের কোনো কারণ নেই বলে গ্রামবাসীদের জানিয়ে খেলনাটিকে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে অপরিচিত এই জিনিসটি দেখে সশস্ত্র হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে গ্রামবাসী। এটা আজকে সন্ধ্যার সময় এটা মানে এটা দেখতেছি, এটা গাছের মধ্যে এটা ঘুরতেছে, মানে ঘুরতে 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 এটা বাঁশ গাছের তলে এটা ঘুরতেছে। এটা ঘুরতে ঘুরতে এটা অনেক মাটির মধ্যে পড়তেছে। এটা কি জিনিস এটা আমরা কইতে পারি না, কারণ এটা তো তো যুদ্ধ চলছে। অনেক কি এটা আমরা এটা কইতে পারি না, আমরা সবাই ডরাইতেছে। এটার মধ্যে লাল নীল একটা বাতি জ্বলতেছে, এরকম এটা কোনো খেলনা জিনিস। শিলিগুড়িতে উত্তরবঙ্গ ডিলার্স মিট 2025 সাফল্যের সাথে অনুষ্ঠিত করে রাজ্যের স্বনামধন্য বিপণী প্রতিষ্ঠান লংতরা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এদিনের অনুষ্ঠানে ত্রিপুরার সাথে সাথে দেশের বিভিন্ন রাজ্য যেমন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, আসাম, মিজোরাম, মণিপুরে প্রোডাক্ট বাজারজাত করার পরিকল্পনাগুলো সবিস্তারে আলোচনা করেন লংতরাই পরিবারের কর্ণধার তথা ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ। এছাড়াও প্রতিবেশী বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়েও প্রোডাক্টগুলো বাজারজাত করার উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন লংতরায়ের ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ। উত্তরবঙ্গ লংতরায় ব্র্যান্ডের প্রায় 130 খানা প্রোডাক্ট বাজারজাত করার উদ্যোগের প্রশংসাও করেন ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ। আমরা লংতরাই কোম্পানি, আমাদের যাত্রা শুরু হয় ত্রিপুরা থেকে। আমরা নর্থ ইস্টের বিভিন্ন স্টেটগুলিতে আমাদের যে প্রোডাক্ট, গরু মশলা, ঘি, মাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল এবং রাইস, সেগুলিকে আমরা বাজারজাত করে আমরা নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে আমরা ইমিডিয়েট মার্কেটিং আমরা শুরু করেছি। তাছাড়াও আমরা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এগুলির মধ্যেও আমরা বাজারজাত করছি। গোমতী জেলার পালাটানা শীতলাবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে এক তরুণ।
বোলেরো গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় জয়ন্ত দেবনাথ নামের যুবকের। নিহত জয়ন্তের বাড়ি ওই এলাকারই শীতলা বাড়িতে। একই স্কুটিতে থাকা অপর দুই বন্ধু প্রাণকৃষ্ণ গিরি ও সাগর দেবনাথকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহত অবস্থায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকল বাহিনীকে। কাঁকড়াবন দমকল কেন্দ্র থেকে দ্রুত একটি দল এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। প্রাণকৃষ্ণ গিরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে তড়িঘড়ি রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। 12:27 এরকম বাজবো আমরা কাকুবন ব্যাটসের যেটা দল আছে অ্যাক্সিডেন্ট করেছে, ওইটা হচ্ছে পালাটানা শীতলাবাড়ি। তখন আমরা যতের দিকে নাই, দেখি একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে, 3জন কেজুলিটি আছে। আমরা 3জন কেজুলিটিকে নিয়ে গুরুতর অবস্থায় বুঝে এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।